জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদের শুরুতেই শিরোনাম। স্বৈরাচার হাসিনার পতনের পর এবার ৫ই মে শাপলা চত্বরে গণহত্যার রহস্য ফাঁস। এবার ফেঁসে যাচ্ছে মোদি হাসিনা সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট। চুক্তির কারণে মাথা নত দিল্লির, নদীর পানি দিতে বাধ্য ভারত। দেখবেন যে অপরাধে ফাঁসি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার, ক্ষুব্ধ সেনা কর্মকর্তার জবানবন্দি, থাকছে ভিডিও সহ বিস্তারিত প্রতিবেদন। এবং সবশেষে দেখবেন হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য ভারত, আন্তর্জাতিক চাপে দীর্ঘদিনের বন্ধুর হাত ছাড়ছে মোদি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। পিনাকি ভট্টাচার্য বলেন, স্বৈরাচার হাসিনার পতনের পর আমার হাতে ৫ মে নিয়ে নতুন কিছু তথ্য এসেছে। হাসিনার নির্লজ্জভাবে বলেছিল ৫ই মে কেউ মারা যায়নি, রং মেখে নাকি তারা শুয়েছিল। শেখ হাসিনার সামরিক সচিব হেফাজতের মিটিংয়ে এসে বলেছিল কেউ মারা যায়নি। ৫ মেতে চ্যানেলগুলোর ফুটেজ সংগ্রহ করেছিল, যেমন দিগন্ত ইসলামিক টিভি, সেগুলো বন্ধ করে দেওয়া হয়। দেশের কোনো মিডিয়ায় হত্যাকাণ্ডের বিষয়ের বিস্তারিত রিপোর্ট ছাপায়নি। পিনাকি ভট্টাচার্য বলেন, আমি কয়েকটা বিদেশি সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে কিছু সংবাদ আপনাদের জানাচ্ছি। গার্ডিয়ানের রিপোর্টে বলা হয়েছিল ৩০ জনের বেশি নিহত হয়েছিল। বিবিসির সংবাদে বলা হয়েছিল ২৭ জনের বেশি নিহত হয়েছিল। আল জাজিরায় একটি খুব চমৎকার রিপোর্ট করেছিল। তারা একটি বেসরকারি গোরস্থানে আব্দুল জলিল নামে একজনের সাক্ষাৎকার নেয়। সে ৫ মে সারা রাত ১৪টা মরদেহ কবর দিয়েছে, যাদের প্রত্যেকের মুখে দাড়ি ছিল এবং শরীরে বুলেটের চিহ্ন ছিল। পিনাকি বলেন, ২০১৩ সালের ৫ মে ঠিক কতজন নিহত হয়েছে তার পরিসংখ্যান এখনো হয়নি। এই পরিসংখ্যান না হতে পারে সেই ব্যবস্থা করতে ফ্যাসিস্ট হাসিনা এবং তার জল্লাদ বাহিনী মানবাধিকার সংস্থা অধিকার একটি প্রাথমিক তালিকা করেছিল ৬১ জনের। সেই তালিকা হেফাজতে ইসলামের অধিকার হস্তান্তর করেছিল। সেই তালিকা নিয়ে কাজ করার অপরাধে মানবিক নেতা আদিলুর রহমানকে গ্রেফতার করা হয়। আদিলুর রহমানকে গুম বা হত্যা করার পরিকল্পনা থাকলেও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চাপে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি হাসিনা। পিনাকি ভট্টাচার্য বলেন, আমি আজকে প্রমাণ দেব কমপক্ষে ৭১ জন আলেমকে ৫ মে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছিল। কিছু লাশকে পরিচয় সহ দাফন করা হয়েছিল। আমি ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি সেই হিসাবকে যদি আমলেই নিই, তাহলে তাদের হিসাব অনুযায়ী ৩৯ জন আলেমের কবর তারা নিজেরাই আইডেন্টিফাই করেছিল। তাহলে সেই হিসাবটা আমলে নিলে মোট মৃত্যুর সংখ্যা ১১০ জন। আর আমি আজ হিসাব মিটিয়ে দেব। আসেন আমরা কাগজে কলমে তথ্য প্রমাণ সহ দেখি ৫ই মে কতজন আলেমকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছিল। হত্যার পর হত্যাকারী যে কাজটা করে তা হচ্ছে লাশ লুকায়। সে লাশ নিজেও কবর দিতে পারে, কিন্তু নিজে অসংখ্য লাশ কবর দেওয়া সম্ভব না। এই কাজ করতে গেলে শতাব্দীর পরেও সেই গণকবর আবিষ্কৃত হবে। মৃতের শরীরে থেকে থাকা বুলেট পচবে না, মাংস পচে বুলেট মাটিতে লেগে থাকবে। তখন খুব সহজেই গণকবর আর সেই কবরে শুয়ে থাকা দুর্ভাগ্যের কপাল। আজিজ আহমেদ বিজিবি প্রধান এবং বেনজির আহমেদ ঢাকা মহানগর পুলিশের প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন। তাদের উপস্থিতিতে সেই রাতে গণহত্যার ঘটনা ঘটে শাপলা চত্বরে। ফাঁসিবাদী সরকারের প্রধান শেখ হাসিনার অতি ঘনিষ্ঠ এই দুই ব্যক্তি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে দেশের জনগণের টাকায় কেনা বুলেট এবং অস্ত্র ব্যবহার করা হয়েছিল শাপলা চত্বরে। আজিজ আহমেদকে সম্প্রতি আমেরিকার নিষেধাজ্ঞা দিয়েছে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে। বেনজির আহমেদের বিরুদ্ধে ২০২১ সালের ডিসেম্বরে নিষেধাজ্ঞা দেওয়া হয় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে। এই দুই ব্যক্তি ক্ষমতার অপব্যবহারই শুধু করেনি, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনের নামে প্রহসনের আয়োজনের মূল কারিগরের দায়িত্ব পালন করেছিলেন। তখন আজিজ আহমেদ ছিলেন সেনাপ্রধান এবং বেনজির ছিলেন র্যাবের ডিজি। শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করতে তারা দুজনেই রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহারে মুখ্য ভূমিকা পালন করেছেন। শেখ হাসিনার কল্যাণে এই দুজন রাষ্ট্রীয় দুই গুরুত্বপূর্ণ বাহিনীর শীর্ষ পদে আসীন হয়েছিলেন। তারাও এই পদের অপব্যবহার করে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে যথাসাধ্য অপচেষ্টা চালিয়েছেন। মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে রাতে ব্যালটে সিল মারা থেকে শুরু করে গুম খুন করেছে নির্দ্বিধায়। খুনি দুর্নীতিবাজ লুটেরা হিসেবে ইতিমধ্যেই তারা পরিচিতি লাভ করেছেন। শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন তারা। ভিন্ন মত ও ভিন্ন পথের রাজনৈতিক নেতাদের গুম খুন করেছেন। তারা দুজনে এখন পুলিশ ও সেনাবাহিনী দুর্নীতিতে চরিত্রে মাইলস্টোন। সেনাবাহিনী এবং পুলিশ কতটা দুর্নীতিগ্রস্ত তাদের দুজনের প্রকাশিত চিত্র থেকেই পরিষ্কার। দেশের মানুষের টাকায় পোষা হয় সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ, অথচ তারাই দেশের সম্পদ লুটপাট করে এবং জনগণের টাকায় কেনা অস্ত্র জনগণের বিরুদ্ধেই ব্যবহার করেন।
একসময় সেনাবাহিনীর আগে দেশপ্রেমিক শব্দটি ব্যবহারের রেওয়াজে পরিণত হয়েছিল। জেনারেল মইনু আহমেদের সময় থেকেই বাহিনীর আগে মানুষ দেশপ্রেমিক শব্দটি ব্যবহার করেন না, কারণ সেই সেনাবাহিনীর মাধ্যমে ভারত বাংলাদেশের সার্বভৌমত্ব দখল করেছে। জেনারেল মইনু আহমেদ পুরো জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে দেশের সার্বভৌমত্ব তুলে দিয়েছেন ইন্ডিয়ার হাতে। এই বাহিনীর কেউ এটার প্রতিবাদ করেনি, সুতরাং পুরো বাহিনী এর জন্য দায়ী। এরই ধারাবাহিকতায় 2009 সালের জানুয়ারিতে ক্ষমতায় আসেন শেখ হাসিনা। অনেকেই হয়তো বলবেন শেখ হাসিনা তো ক্ষমতায় এসেছিল নির্বাচনের মাধ্যমে, কিন্তু 2008 সালের 29 ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনটি ছিল সাজানো। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আত্মজীবনীতে মইনু আহমেদের সাথে বোঝাপড়ার বিষয়টি পরিষ্কার করে গেছেন। ফলে কি ঘটেছিল সেটা বের করা সম্ভব। পিনাকি আরও বলেন, খুনিদের জন্য জল্লাদের জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে সেই লাশগুলোকে বেওয়ারিশ লাশ হিসেবে আইনসঙ্গতভাবে দাফন করে ফেলা। আমরা জানি বেওয়ারিশ মুসলিম লাশ দাফন করে আঞ্জুমান মফিদুল ইসলাম। আমরা আঞ্জুমান মফিদুল ইসলামের বেওয়ারিশ লাশ দাফনের হিসাব দেখব আর খুঁজে দেখব কোনো মাসে অস্বাভাবিক সংখ্যার লাশ দাফন হয়েছে কিনা। আঞ্জুমান মফিদুল ইসলামের হিসাব বলছে 2013 সালের সর্বাধিক 1430টি মৃতদেহ অজ্ঞাত পরিচয় হিসেবে দাফন করা হয়েছে। 2010 সালে এই সংখ্যা ছিল 1204 জন। 2011 সালে সংখ্যাটি ছিল 1191 জন। 2012 সালে 1247 জন। পিনাকি ভট্টাচার্য বলেন, এবার আসেন আমরা 2013 সালে প্রত্যেক মাসে বেওয়ারিশ লাশ দাফনের হিসাব দেখি। 11 মাসে গড়ে 103 জনকে দাফন করা হয়েছে। শুধু মে মাসে দাফন করা হয়েছে অবিশ্বাস্য সংখ্যা 367। শুধু মে মাসে 367 জনের মৃত্যু, এটা আউটলায়ার, একটাই মাত্র আউটলায়ার। পিনাকি বলেন, হাসিনা তোমার বুদ্ধি এতই যে তুমি লাশ গুম করবা, মাটি খুঁড়ে আমরা আমাদের ভাইয়ের মৃতদেহ বের করব। যে লাশ তুমি গুম করেছো সেই খুনের দায় তোমার বিচার হবে। 5 মে কমপক্ষে 71 জন শহীদকে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে। অকাট্য প্রমাণ দিলাম, দুনিয়ার কেউ নেই যে আমার এই হিসেবকে চ্যালেঞ্জ জানাতে পারে। পিনাকি ভট্টাচার্য বলেন, প্রত্যেক ফোঁটা রক্তের বদলা দেয়া হবে। হাসিনার তোমার বাহিনী তৈরি থাকো, আমাদের ভাইরা আসবো, ওরা শহীদ, ওরা মরেনি, ওরা মৃত্যুজয়ী। 5 মে এর নাম না জানা অসংখ্য শহীদের নাম একদিন জানাবো, তাদের পরিবার প্রিয়জনের কবর খুঁজে পাবে। সেই দিন আমাদের সকল অক্ষমতার লজ্জা থেকে, গ্লানি থেকে আমরা মুক্ত হব। বর্তমান ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় আজিজ এবং বেনজিরের অনেক শ্রম রয়েছে। শেখ হাসিনার প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় বাহিনীকে তারা ব্যবহার করেছেন দেশের জনগণের বিরুদ্ধে। আজিজ আহমেদ সেনাপ্রধান হওয়ার আগে বিজেপি প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 2013 সালের 5 মে রাতের আধারে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শাপলা চত্বরে গণহত্যার কথা নিশ্চয়ই সবার স্মরণে থাকার কথা। ওই রাতে কত মানুষ খুন হয়েছে তার কোনো সঠিক পরিসংখ্যান নেই। ভবিষ্যতে কোনো একদিন অবশ্যই তদন্ত হবে, সঠিক পরিসংখ্যান ও নিহতদের পরিচয় বের হবে, কারণ ফৌজদারি অপরাধে কখনো তামাদি হয় না। প্রয়োজনে 100 বছর পরও তদন্ত করার সুযোগ রয়েছে আইনে। সঠিক তদন্ত হলে আজিজ আহমেদ এবং বেনজির আহমেদের চূড়ান্ত দণ্ড হওয়ার যথেষ্ট তথ্য প্রমাণ মিলবে। এই দুই আহমেদ সেরাতের অভিযানে নেতৃত্ব দিয়েছিল। শামীম ওসমান ও তার সঙ্গীদের গুলি ছোড়ার ভিডিও ভাইরাল। নারায়ণগঞ্জে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার সহযোগীদের গুলি ছোড়ার 29 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 29 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় শামীম ওসমান ও তার কয়েক শতাধিক অনুসারী আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে শহরের চাষারা এলাকা থেকে বঙ্গবন্ধু সড়কে শহরের 2 নম্বর রেলগেট এলাকার দিকে ধাওয়া করে। সেখানে শামীম ওসমানের শালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক তানভীর আহমেদকে গুলি ছুড়তে দেখা যায়। ভিডিওতে শামীম ওসমানের ছেলে অয়নের শ্বশুর ফয়েজ উদ্দিন ও তার ছেলে মিনহাজুল ইসলাম ও শামীম ওসমানের ঘনিষ্ঠ শীতল পরিবহন বাসের পরিচালক অনুপ কুমার সাহা, 12 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিয়াজুল ইসলাম প্রমুখকে দেখা যায়। এছাড়া ভিডিওতে আগ্নেয়াস্ত্র হাতে দেখা যায় ডিবিসি নিউজ ও যুগান্তর পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি রাজু আহমেদকে। পরে পেশা বহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার অভিযোগে গতকাল রাজুকে বরখাস্ত করা হয়েছে।